স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবারে জানাবো খবরের বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যা মামলার 14 আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি এবং সাবেক 1 সচিব রয়েছেন। আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান ও গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। গেল 27 অক্টোবর এই 14 জনকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়। দর্শক, বিস্তারিত জানাতে মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এর আগে যেমনটি জানিয়েছিলেন তাদেরকে হয়তো 10টার পরেও করে এজলাসে হাজির করা হতে পারে। তাদের হাজির করা নিয়ে সেখানে ট্রাইব্যুনালের প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন হিমাদ্রি, আমি পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে প্রস্তুতি বা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু ইতিমধ্যেই বা সম্পূর্ণ বা প্রস্তুত রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সেক্ষেত্রে সকাল 10টায় আমরা যেটা জানতে পেরেছি, তাদের এজলাসে ওঠানোর কথা, যেটা বিগত সরকারের সাবেক মন্ত্রীসহ সচিব এবং উপদেষ্টা সহ মোট 14 জনকে কিন্তু আজকে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই সেই প্রেক্ষিতে এখন অবধি আমরা যেটা হচ্ছে, আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, কারণ এখানে যে রেজিস্ট্রার আছে সেই রেজিস্ট্রার এসে হয়তোবা আমাদের গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশ করানো হবে। আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি, পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে 27 অক্টোবর যে যেটা হচ্ছে গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে রায়টি দিয়েছিলেন যে আজকে গ্রেফতারি পরোয়ানা মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের যে হাজিরা দেওয়ার যে বিষয়টি, সেটা কিন্তু আজকে ডেটটা ছিল। সেই প্রেক্ষিতেই কিন্তু সব ধরনের প্রস্তুতি ট্রাইব্যুনাল সম্পন্ন করেছে। আর এর পাশাপাশি যেটা হয় যে আমরা দেখেছি যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন বা উপদেষ্টা রয়েছেন, যারাই এখন কারাগারে রয়েছেন, তারা কিন্তু রাজধানীর প্রত্যেকটি থানায় বা বিভিন্ন থানার মামলায় তাদেরকে কিন্তু আসামি দেখানো হয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে গ্রেফতারে করানো হয়েছে। আর এর পাশাপাশি আজকে যেটা হবে সেটা হচ্ছে যে গণহত্যা যে মানবতা বিরোধী তারা করেছেন, সেই প্রেক্ষিতে আজকে যে হাজিরা দেওয়ার যে আনুষ্ঠানিকতা, সেটা কিন্তু সম্পন্ন হবে। বা সে বিষয়টা যেহেতু আজকে সেই যে গণহত্যার যে তদন্ত, সেই তদন্ত কিন্তু চলছে, তো পরবর্তীতে হয়তো বা তদন্ত প্রতিবেদন জমা দিতেও কিন্তু সময়ের ব্যাপার। সেই সময় প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে চার্জশিট বা যে আরো যে বিভিন্ন যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই সব ধরনের কাজ কিন্তু সম্পন্ন হবে। তো সবকিছু মিলেই বলা যায় যে আসলে প্রত্যেকেই গণমাধ্যম কর্মীরা তারা প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছেন যে 14 জনকে যে আনা হবে, তারই অপেক্ষা রয়েছেন প্রতিটা গণমাধ্যম কর্মী। সেটা আসলে অপেক্ষার বিষয় বা দেখার বিষয়, যে পরবর্তীতে হয়তো বা আমরা চেষ্টা করব যে যেহেতু আমরা জানতে পেরেছি যে 10টায় তাদেরকে এজলাসে ওঠানোর কথা রয়েছে। তো ইতিমধ্যেই 9টা যেহেতু পার হয়েছে, তো আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা সেই যে 14 জনকে হাজিরার যে বিষয়টি, সেটা আমরা হয়তোবা দেখানোর চেষ্টা করবো, বা বিভিন্ন যে আরো অন্যান্য কোনো তথ্য রয়েছে কিনা সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করবো। তো এই ছিল আসলে হিমাদ্রি এখান থেকে সবশেষ। হিমাদ্রি। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। রবিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত কাজল মিয়া সহ 5 জনকে বিদেশে পাঠানো হয়েছে, আরও 20 জনকে পাঠানোর পরিকল্পনা আছে। প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজল মিয়া। 5ই আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। 3 মাস ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাজল। হয় একাধিক অস্ত্রোপচার। 6 তারিখে আমাদের কাজল মিয়া যখন আমাদের কাছে আসে গুলিবিদ্ধ হয়ে, তখন ওর জ্ঞানের মাত্রা ছিল 3। স্যার যেটা বললো, ওর ব্রেনের সামন দিয়ে একটা গুলি বেরে পিছন দিয়ে চলে যায়, ব্রেন ম্যাটার ড্যামেজ হয়ে হাড় সহ ড্যামেজ হয়ে গিয়েছিল। আমরা ইমিডিয়েট সার্জারি করি তার। গত শনিবার থেকে অবস্থার অবনতি হওয়ায় তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজলকে পাঠানো হলো থাইল্যান্ডের ভেইটথানি হাসপাতালে। সে মেশিনে ভেন্টিলেটরে ছিল,
কিন্তু আমাদের চিকিৎসার ফলে, আমাদের সার্জন যারা ছিল, চিকিৎসার ফলে এই কাজল আস্তে 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 তার ভালোর দিকে যায় এবং আজকে আমরা যখন তাকে পাঠাচ্ছি তখন সে কথা বুঝে কথা বলার চেষ্টা করে। এ সময় কাজলকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, পর্যায়ক্রমে গুরুতর আহত আরও 20 জনকে বিদেশে পাঠানো হবে, কিন্তু তাদের স্টেবল না হওয়া পর্যন্ত আমরা বাইরে পাঠাতে পারছি না। ডাক্তার যখন বলেছেন যে এরা স্টেবল হয়ে তখন পাঠানো যাবে। আজকে সব 5 জন 4 জন অলরেডি আছে। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করে। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে আহত প্রায় 2000, অনেকেই চিকিৎসা নিচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠনে বৃহস্পতিবারের মধ্যে 10 জনের চূড়ান্ত নামের তালিকা জমা দেবে সার্চ কমিটি। এই তালিকায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রস্তাব করা ব্যক্তিদেরই প্রাধান্য দেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে 3 শতাধিক ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ সবার এখন একটিই প্রশ্ন, কবে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? রাজনৈতিক নেতারাও এ নিয়ে প্রায় কথা তুলছেন। অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছেন দ্রুত নির্বাচন আয়োজনের। অন্তর্বর্তী সরকারও বলছে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করেই দ্রুত নির্বাচন দিতে চায় তারা। নতুন নির্বাচন কমিশন গঠনে এরই মধ্যে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে রাজনৈতিক দলগুলো। সার্চ কমিটিতে যাদেরকে যুক্ত করা হয়েছে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি, রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন, এমনকি ব্যক্তির কাছ থেকেও তারা নাম আহ্বান করেছে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার জন্য। তো আমি আশাবাদী যে তারা সঠিক ব্যক্তিদেরকেই তারা খুঁজে বের করবেন। বিএনপির পক্ষ থেকে 10 জন ও জামাত 8, নাগরিক ঐক্য 5 এবং গণ অধিকার পরিষদ 10 জনের নামের তালিকা দিয়েছে। নাগরিক ঐক্য বলছে, আওয়ামী লীগের সুবিধাভোগী কেউ যেন নির্বাচন কমিশনে ঢুকতে না পারে, সেদিকে সবার সতর্ক থাকতে হবে। প্রশাসন গত 15 বছরে যেটা তৈরি হয়েছে এর মধ্যে দাঁতি বসাতে পারছে না নতুন সরকার, কারণ ডাউন দ্য লাইন 15 বছরে যে জিনিসটা তৈরি করেছে সেখানে অন্তত 5টা-6টা স্তর পর্যন্ত এগুলোই আছে। সবার স্বার্থের বা সবার আশাকাঙ্ক্ষার প্রতিফলন যেন তারা করতে পারেন। নিজ দলের সাথে সংশ্লিষ্ট কারো নাম প্রস্তাব না করতেই রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান গণ অধিকার পরিষদের। ভালো নির্বাচন একটা ভালো নির্বাচন কমিশন। এখন সেখানে আমি যদি আমার দলের কাউকে প্রস্তাব করি সেটা তো অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে না, আবার অন্য কেউ যদি তার দলের সাথে সংযুক্ত কাউকে প্রস্তাব করে তাহলে তো সেটাও গ্রহণযোগ্যতা পাবে না। সরকারের প্রতি আহ্বান থাকবে যে সরকার যেন নিয়োগের আগে তাদের নিয়ে একটা গণবিজ্ঞপ্তি দেয় বা গণশুনানি করে। অসমর্থিত সূত্রে জানা গেছে, নতুন সিইসি হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন সাবেক সিনিয়র সচিব শফিকুল ইসলাম, এএমএম নাসির উদ্দিন, আবু আলম শহীদ খান, মহিবুল হক এবং কমিশনের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জকারিয়া। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নাফ নদী সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদকসহ চোরাচালান রোধের অজুহাতে 7 বছর ধরে মাছ শিকারের নিষেধাজ্ঞা চলছে। এতে বিপাকে টেকনাফের 6000-এর বেশি জেলে জীবিকায় হাত না দিয়ে সীমান্তের টহল জোরদার করার দাবি তাদের। দমন-পীড়নের মুখে প্রাণ বাঁচাতে 2017 সালে মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 12 লাখের বেশি রোহিঙ্গা। এরপর রোহিঙ্গাদের ভার সামলাতে সতর্ক হয় তৎকালীন সরকার। সিদ্ধান্ত হয় সীমান্তে নিরাপত্তা জোরদারের। মাদক চোরা কারবার ও রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে নাফ নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয় দেশীয় জেলেদের। জেলেদের অভিযোগ, এতদিন শুধু তাদের রোজগারি বন্ধ হয়েছে, ঠেকানো যায়নি অনুপ্রবেশ বা চোরা কারবারি। 6000-এর বেশি জেলের জীবিকার কথা মাথায় রেখে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তাদের। 8 বছর পর্যন্ত রোহিঙ্গা পারানোর কারণে আমাদের নাম নদী বন্ধ হয়ে গেছে। অনেক গরিব দুঃখী লোক তাহলে খাওয়া দাওয়া করতে পারি না, চুরি করে যা গিলে আটকে যায়, না হলে বিজিবির হাজা আটকে, না হলে মায়ের মারা হাজা আটকে। দাবি জানি আর নাম নদী খোলা দিলে আর ভীষণ খুশি। এদিকে মিয়ানমারে যুদ্ধাবস্থা চলমান থাকায় জটিল হয়েছে পরিস্থিতি। বাংলাদেশের জেলেরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাফ নদীতে মাছ ধরতে যায়। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য বিজিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আমরা অনেক টহল বাড়িয়েছি, একই সাথে এখানে যারা বোট মালিক সমিতি আছে তাদেরকে আমরা বারবার বলছি যে ওনারা যেন সাবধানতা অবলম্বন করেন।
উপজেলা প্রশাসন বলছে জেলেদের দাবি নিয়ে দেয়া স্মারকলিপি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আমরা যেটা ওনাদের যে চাহিদাটা ছিল আমাদের কাছে স্মারকলিপি যে দিয়েছিল সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন সরকার সিদ্ধান্ত নেবে আর কি, যেটা আসলে কবে চালু করবে। অনুপ্রবেশ বা চোরাকারবারি রোধে জেলেদের রোজগার বন্ধ না করে সীমান্তে টহল জোরদারের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরে শীতের সবজি বাজারে এলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম এখনও আকাশ ছোঁয়া। সরবরাহ কম থাকায় বাজার দর ঊর্ধ্বমুখী বলে জানান ক্রেতারা। অন্যদিকে বাজার তদারকি করে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে আনার দাবি সাধারণ ক্রেতাদের। নাটোরে নিচা বাজার, স্টেশন বাজার ও মাদ্রাসা মোড় বাজার শীতকালীন সবজিতে ভরপুর, কিন্তু ক্রেতার জন্য নেই কোনো সুখবর। এই সময় আলুর দাম হওয়ার কথা কেজি প্রতি 20 থেকে 30 টাকা, সেখানে ক্রেতাকে গুনতে হচ্ছে কেজি প্রতি 80 থেকে 85 টাকা। সব কিছুর দাম দেখি সব সময় বাড়তে থাকে। এই যে আলুর কেজি এখন 70 টাকা, যে আলুর হওয়ার কথা ছিল 20 থেকে 40 টাকা কেজি। তরকারি মাছের সব দাম বেশি, আমরা গরিব মানুষ কিনতে পারি না, কিভাবে চলি? আলুর মজুদ থাকার পরেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ হিমাগার মালিক, মজুদদার ও আড়তদারদের বিরুদ্ধে। বিছন লাগাচ্ছে, এজন্য বিছনের দাম বেশি, কারণ এখন আলু তো আর নতুন এখন নাই। এটা নিয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এই সুদৃষ্টি দেয় যে ইনকাম, এই ইনকামের উপরে যেন চলতে পারি। এছাড়া ফুলকপি, বাঁধাকপি 80 থেকে 100 টাকা, সিম 100 থেকে 120 টাকা, অন্যান্য সবজি 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিম 80 টাকা কেজি কিনা 100 টাকা কেজি বেচিচ্ছি। আমদানির উপরে নির্ভর করে, যেদিন আমদানি বেশি এদিন কমে যায়, আবার বাইরে যায়। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। এক সপ্তাহের ব্যবধানে সবজির দর কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। শীতের সবজি আস্তে আস্তে আমদানি হচ্ছে, দামও কমতেছে। বেগুনটা আস্তে আস্তে উঠতেছে, বেগুন ছিল 80-100, এখন 50-60 বেগুন নামছে। বাজার তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ে কৃষি ঋণের আড়ালে সৌরসেচ পাম্প প্রকল্প চালু করে সর্বশান্ত হওয়ার পথে হাজারো কৃষক। তাদের অভিযোগ, ব্যাংকের পক্ষ থেকে স্বল্প খরচে সেচ দেওয়ার কথা বলে স্থাপন করা হয় পাম্পগুলো, তবে এর খরচ চাপিয়ে দেয় কৃষকদের ওপর। 25 বছরের মেয়াদ থাকলেও পাম্পগুলো নষ্ট হয়ে যায় বছর না ঘুরতেই। এই প্রকল্পে কৃষকের ঋণ দাঁড়িয়েছে প্রায় 15 কোটি টাকা, তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনে দেয়া হয় ঋণ। 10 বছর আগে কৃষিকাজে নিরবচ্ছিন্ন সেচ ব্যবস্থার জন্য পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলার হাজারখানেক কৃষককে গ্রিন এনার্জি প্রকল্পের আওতায় 5 কোটি 30 লাখ টাকা ব্যয়ে 17টি সৌর সেচ পাম্প সহায়তা দেয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঠাকুরগাঁও শাখা। পরে ব্যাংকের মাধ্যমে 11টি সমিতি করে রহিম আফরোজ ও শেরপা নামের 2টি প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে এসব পাম্প স্থাপন করা হয়, আর এই খরচ বহন করেন কৃষকরা। কিন্তু মেয়াদ 25 বছরের বলা হলো বছর না ঘুরতেই বিকল হয়ে পড়ে সেচ পাম্পগুলো। অথচ প্রতিটি পাম্প বসানোতে খরচ দেখানো হয় 40 থেকে 60 লাখ টাকা, আর এই অর্থ কৃষকদের নামে ঋণ হিসেবে জুড়ে দেয় 10 বছরে সুদ আসলে তা দাঁড়িয়েছে প্রায় 15 কোটি টাকা। 1 বছর পর চলার পরে আবার এটা একদম অকেজো। 1 বছর পানি দেওয়ার পর নষ্ট হয়ে যায়। 1 বছর ভালো চললো, চলার পরে একেবারে অকেজো, আর চলে না, পানিও ওঠে না, আমরা সব ভোগান্তি। এদিকে টাকা আদায়ে সদর উপজেলার হাড়িভাষা এলাকায় কৃষক সমবায় সমিতির 300 কৃষকের নামে মামলা সহ তাদের 110 বিঘা জমি নিলামে তুলেছে ব্যাংকটি। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে পঞ্চগড়ের 11টি কৃষক সমবায় সমিতির সহস্রাধিক কৃষক। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মেলেনি প্রতিকার। এখন আমরা আমাদের নামে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় জমি মর্গেজও নিছে এবং এইদিকে ব্ল্যাঙ্ক চেক নিছে। কৃষি ঋণ গ্রহণ করার পাশাপাশি তারা গ্রিন এনার্জি লোন নামে একটা ঋণ চাপাই দিছে, যেটা আমরা জানি 2 বছর পর আমাদের সঙ্গে ব্যাংক প্রতারিত করছে। কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন জায়গায় অভিযোগ করার পরেও আমরা কোনো পরিত্রাণ পাইনি। তবে ব্যাংকের ব্যবস্থাপক জানান নিয়ম মেনে ঋণ দেওয়া হয়েছিল কৃষকদের। আমরা তো লোন দেওয়ার জন্য অনেকের কাছে যাই, তাই না? তাকে লোনের ভালো দিক খারাপ দিকগুলো বলি, তারপরে যদি কেউ লোন নাই সে দায়িত্ব তার ব্যাংকারের না। ভাইয়া, আমি কি আপনাকে বোঝাতে পারছি? পরিস্থিতি বিবেচনায় ঋণের বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্তে আসবে ব্যাংক কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 4 ঘন্টা পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা গ্রুপের টিস্যু কারখানার একটি ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় কারখানার গুদামে আগুন লাগে।
খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। প্রায় 4 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর ও ক্ষতির পরিমাণও জানা যায়নি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, জানাবেন আগুন কিভাবে লেগেছে, তার কারণ জানা গেছে কিনা, আর ক্ষতির ব্যাপকতা কেমন দেখছেন সেখানে? আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা পেপার মিলের সামনে। আজকে ভোরে 5টার দিকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের পরপরই মেঘনার নিজস্ব দমকল বাহিনী এবং ফায়ার সার্ভিসের অন্তত 12টি ইউনিট ছুটে আসে আগুন নিয়ন্ত্রণের জন্য এবং প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন এখানকার দমকল বাহিনীর কর্মীরা। যেটুকু আমাদের জানানো হয়েছে, প্রাথমিকভাবে তারা সন্দেহ করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়ে থাকতে পারে। তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি বেরিয়ে আসবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলছেন যেহেতু এটি একটি পেপার মিল, ফলে খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়েছে এবং এই আগুনের ব্যাপকতা ছিল খুবই ভয়াবহ। তবে খুব দ্রুত সময়ের মধ্যে প্রায় 4 ঘন্টার সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং পরবর্তী তদন্তের মাধ্যমে তারা আসলে বের করতে পারবেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা আমরা এখনো পুরোপুরি নিশ্চিতভাবে জানতে পারিনি। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মেঘনা পেপার মিলসের গেটটি এবং এখানে কিন্তু দমকল কর্মীরা কাজ করছেন ভেতরে। তবে গণমাধ্যম কর্মীদের যাতায়াত কিন্তু অনেকটা সীমিত করা হয়েছে। আমরা দেখেছি অনেক গণমাধ্যম কর্মীদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিষয়টি পুরোপুরি জানানোর চেষ্টা তারা করছে না, বিষয়টি জানতেও দিচ্ছে না। ঠিক কেন গণমাধ্যম কর্মীরা ঢুকতে পারছে না সেই বিষয়টি তারা স্পষ্ট করে কিছু বলেননি। তবে আমরা যেটুকু জানতে পেরেছি, গত 4 ঘন্টার আগুনে কারখানার যে গোডাউন এবং কারখানার যে উৎপাদন যে স্থানটি রয়েছে, কাগজ টিস্যু উৎপাদন যে স্থানটি রয়েছে, সেখানে কিন্তু বেশ পরিমাণ আগুন সেখানে ছড়িয়ে পড়েছে এবং বেশ কিছুক্ষণ ধরে আগুন জ্বলেছে। প্রথমের দিকে মূলত ভোরের দিকে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় কারখানার শ্রমিকদের উপস্থিতি অনেকটাই কম ছিল। তবে ভেতরে কেউ আটকা পড়ছে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। সাবিত, আপনাকে ধন্যবাদ। টেকনাফের হোয়েকং নয়াবাজার এলাকায় মাদক কারবারির গুলিতে আব্দুর রহমান নামে একজন নিহত হয়েছে। রবিবার রাত 10টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় চিহ্নিত মাদক কারবারি জাহেদের সাথে এলাকার আব্দুর রহমানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহেদ অস্ত্র বের করে আব্দুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন আব্দুর রহমান। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে আবারও নির্বিচারে কাটা হচ্ছে যশোর নড়াইল মহাসড়কের গাছ। যদিও দুর্ঘটনার কারণ হতে পারে যুক্তি দেখিয়ে মাত্র 30 থেকে 40টি গাছ কাটার অনুমতি পায় ঠিকাদার। শতবর্ষী উদ্ভিদ ধ্বংসের এই কার্যক্রমে ক্ষুব্ধ সচেতন মহল। কাটা হচ্ছে বহুবর্ষী মেহগনি, আবারও বিরান হচ্ছে ছায়ায় আচ্ছাদিত যশোর নড়াইল মহাসড়ক। মহাসড়কটি 6 লেনে উন্নীত করার সিদ্ধান্ত হওয়ার পর যশোরের নীলগঞ্জ সেতু থেকে করিমপুর পর্যন্ত 892টি গাছ নিলামে বিক্রি করা হয়। 2 ধাপে গাছ কাটার অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকিব হাসান ও স্বদেশ ট্রেডিং। গত এপ্রিলে তাপপ্রবাহের মধ্যে গাছ কাটা শুরুর পর বাধার মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান। একটি পরিবেশবাদী সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে গাছ কাটায় স্থিতাবস্থা দেয় হাইকোর্ট। এরপর উচ্চ আদালতে রিট করে গোড়া কাটা হয়েছে এমন 30 থেকে 40টি গাছ কাটার অনুমতি পায় মেসার্স রাকিব হাসান। কিন্তু নির্বিচারে কাটা হচ্ছে সব ধরনের গাছ। 6 লেন প্রকল্পটি একনেকে পাশ না হলেও গাছ কাটার মহোৎসবে ক্ষুব্ধ স্থানীয়রা। এত মোটা গাছ বা এত পুরাতন গাছ পাওয়া যায় না। এটা যশোর জেলার ঐতিহ্য না, শুধু সমগ্র বাংলাদেশের একটা সম্পদ। গাছ আমরা উজাড় করে দিচ্ছি, পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছি। এই গত এপ্রিল মে মাসেই আমরা তাই যশোরবাসী হারে হারে টের পাইছি, তারপরেও সেই একই কাজ চলছে। খুলনা রোড খালি, ঝিনেদা রোড খালি, এখন নড়াইল রোড সেই গাছকে করা ধরেছে। দ্রুত হস্তক্ষেপ করা উচিত, তা না হলে স্বভাবতই মানুষের যে বিক্ষোভ, সেই বিক্ষোভই হবে এবং এই সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসন বলছে চিহ্নিত গাছের বাইরে কোনো গাছ কাটা হলে ব্যবস্থা নেওয়া হবে। যদি নিষেধাজ্ঞা থাকে উপযুক্ত আদালত থেকে এবং তারপরেও যদি সেটা গাছ কেটে ফেলে, তাহলে তো সেটা আদালত অবমাননার একটা কাজ করেছে তারা। তা আমরা এটা জেনে এটা আমার পরবর্তী ব্যবস্থা নেব।
আদালতের নির্দেশনা অমান্য করায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। 3টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। তবে হোয়াইট হাউস এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। সূত্র বলেছে, ইউক্রেন সামনের দিনগুলোতে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে এবং যা ওয়াশিংটন এবং কিয়েভের জন্য উদ্বেগের। এজন্য যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন একটি বিপরীতমুখী নীতি গ্রহণ করল। আগামী 20শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের 2 মাস আগে রাশিয়াতে হামলা চালাতে মার্কিন অস্ত্র ব্যবহারের নির্দেশ দিলেন বাইডেন। এদিকে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের সীমারেখা শিথিল করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এবং এ ধরনের সিদ্ধান্তকে বড় ধরনের উস্কানি বলে মন্তব্য করছে দেশটি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।